মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি শেওড়াফুলির নিস্তারিণী কালীবাড়িতে, যেই কালীবাড়িটি ঐতিহাসিক এবং যাকে ঘিরে রয়েছে নানান ঐতিহ্য। 1827 খ্রিস্টাব্দে রাজা হরিশ্চন্দ্র প্রতিষ্ঠা করেন এই মন্দিরে। তখন অবশ্য এই অঞ্চলের নাম শেওড়াফুলি ছিল না, ছিল সারাফুলি। ভাগীরথীর তীর থেকে মাত্র কয়েক মিনিট হাঁটলেই এই মন্দিরে পৌঁছানো যায়। এই মন্দিরটি ঘিরে রয়েছে আরও নানান কথা। শোনা যায় রানী রাসমণি দক্ষিণেশ্বর প্রতিষ্ঠার আগে এসেছিলেন এই মন্দিরে। এই মন্দিরের সামনের দিকে রয়েছে 7টি দালান এবং পিছনের দিকে রয়েছে 5টি খিলান বা দালান। এই মন্দিরের ব্যাপারে আরও বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই গো তাদের মায়ে পয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি রাজা হরিশ্চন্দ্র রায়ের বংশধর শ্রী মানব কল্যাণ রায়। আমরা সরাসরি চলে যাবো তার। এই মন্দিরের তো বিশাল ইতিহাস রয়েছে, এই ইতিহাস সংক্ষেপে জানা। আসলে বলতে গেলে শুরু করতে গেলে এইটুকু বলতে হবে, তো আমি একটু আগে বলছিলাম যে আমরা whether we do it or not, whether we want it or not, we are responsible to others. আমি জানি বা না জানি, আমি চাই বা না চাই, আমি অন্যের কাছে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতাকে শ্রদ্ধা জানিয়ে বলা, এটা হচ্ছে ইনসেপারেবলি ইন্টারভিউ। পরে জিজ্ঞেস করতে পারো 24 তত্ত্ব প্লাস সেটা পরে। আমি আমার পূর্বপুরুষদের প্রণাম করি, আমার গুরুজি এবং পরস্কার গুরুগণকে প্রণাম করি। কয়েকটা কথা আমি শুরুতেই বলেছি যে মা নিস্তারিণীর বংশধর হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি। আর তোমরা যারা প্রশ্ন করছো, তোমরা যারা এসেছো, তোমাদের এবং তোমাদের সংস্থার প্রতি আমার শুভেচ্ছা থাকলে আমি আমার সম্মান জানাই। মা নিস্তারিণীর কথা বলতে গেলে, মায়ের কথা বলতে গেলে, বাবার কথা বলতে গেলে, সেই হিসেবে এইটুকু বলা। আর সেটা যে বলেছিলেন, তিনি একজন মহান মানুষ যার নাম বারবার উচ্চারিত হয়, এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তিনি বলেছিলেন যখন তিনি সাধনা করছেন তখন দেখছেন বারবার মায়ের মূর্তির সামনে আসছে। তখন বললেন জ্ঞানের খাড়া দিয়ে মায়ের মূর্তিটা কেটে দিল, তারপরে অর্থাৎ এই অদ্বৈত সম্বন্ধে বলা হয় যে তিনি হচ্ছেন সচ্চিৎ আনন্দ। আচার্য শঙ্কর বলেছিলেন ব্রহ্ম সত্যম জগৎ জীব ব্রহ্মৈব ন অপরা। তাহলে আমরা কি পেলাম? এই জগৎটা সত্যি না, তিনি
তিনি কীরকম না, তিনি অ্যাবসলিউট এক্সিস্টেন্স কনসাসনেস বেস, তিনি আনডিফারেন্সিয়েটেড কনসাসনেস, আর তাকে খুব ভালো করে জানা যায় এটা হচ্ছে সগুণ। তাহলে নির্গুণটা কীরকম হবে? নির্গুণটা হচ্ছে তার তো কোনো গুণ নেই, devoid of all attributes, devoid of all actions, mystery, নির্বিকার, without any modification, এবং শেষকালে নির্বিশেষ, you just cannot characterize it. বলে কী বিপদ, বলে তুমি কেমন, সেই তাকেই বলা হয় অবান্য। এবার তিনি যখন সৃষ্টি করছেন অ্যাট দ্য টাইম অফ ক্রিয়েশন, তখন তিনি কী দেখাচ্ছেন? তখন তার সগুণ প্রকাশ, সেই সগুণ প্রকাশকে বলা হচ্ছে তিনি সৃষ্টি, তিনি স্থিতি, তিনি সংহার, তাকেই বলা হয় মায়াধীশ। আর তারই সর্বোত্তম প্রকাশ সর্বম বাসুদেব, অথবা যেমন ভাবে তাই শিব যখন এলেন তখনই এলেন মহামায়া, মা নিস্তারিণী। এইবার আমরা পুজো করি কীভাবে? আমরা পুজো করি শিব এবং শক্তি হিসেবে। এই যে মূর্তিগুলো আমরা দেখি, কী দেখি না, শিব তিনি সদা শান্ত, ব্যস্ত ক্রিয়েশন। মা যখন ক্রিয়েট করছেন তখন অত ব্যস্ত, আর ক্রিয়েশনের মধ্যে মুভমেন্ট, ফলে ওই গতি একটা অভিঘাত আছে। এইবার ধরে আমরা যদি এইরকম করি যে সেই মা এইখানে প্রতিষ্ঠিত, আমার পূর্বপুরুষ তিনি তার 3 রানী, রানীদের মধ্যে বড় হয়ে সবসময় থাকতে, তা তিনি খুব বিরক্ত হয়ে তিনি তরবারি বার করে ফেলেছেন। সেইখানেতে আঘাত পড়ে যায়। তখন দেখা যাচ্ছে যে রানী সর্বমঙ্গলা মারা যায়, তাতে তার মনে খুব গ্লানি আসে। আমাদের অরিজিনাল বাড়ি ছিল পাটুলি, নারায়ণপুর, সেখান থেকে তিনি সেই ঘোড়া ছুটিয়ে চলে আসেন এই শ্রীরামপুর। এই শ্রীরামপুরে রাম সীতা মন্দির আছে, আপনি দেখেন, এটাও তো তাদেরই প্রতিষ্ঠা, তার পূর্বপুরুষের প্রতিষ্ঠিত জায়গা। তা সেইখানে তিনি ঘোড়াটা বেঁধে রেখে শুয়ে পড়েন। তখন তিনি একটা স্বপ্ন দেখেন। এই কথাগুলো কিন্তু আমরা পূর্বপুরুষের মুখ থেকে শুনেছি। সেখানে এমন এমন সব অনেক কথা আছে, যে কথাগুলো যদি আমরা মানে তথাকথিত বাস্তবতার দিক থেকে দেখি, তাহলে পরে কিন্তু একটু অসম্ভব বলে মনে হয়। তাই স্বপ্নে দেখেছিলেন এই যাত্রার কাছে তাকে বলা হয়েছিল তুমি গভীর অপরাধ করেছ। প্রথম কথা হত্যা, তার উপর নারী হত্যা। তাই তখন তিনি বলেছিলেন নিস্তার করে হবে, বলেছিলেন নিস্তারিণীকে স্থাপন। সেই নিস্তারিণী স্থাপন করবার জন্য তুমি কী করে কিছু হবে কিছু জানেন, এসে বললেন সব ব্যবস্থাগুলো এমন করে পরপর হলো যে সবগুলো বলতে গেলে পরে অনেক বড় গল্প, অনেক ইতিহাস, গল্প। বাবা এগুলো কিন্তু হ্যাঁ, এইগুলো কিন্তু হয়ে এসেছে। এবার সেইখানে কিছু জায়গায় তারা দেখলেন একই জায়গায় পাথর পেলেন সাদা এবং কালো, সেই রকম মানুষ এলেন, তিনি মাকে তৈরি করলেন, শিবকে তৈরি করলেন। এইসব তো হলো। মায়ের মূর্তির দিকে তাকিয়ে দেখবে মায়ের হাতে তোমার তলোয়ার খাড়া, যেহেতু রাজবংশকে রিপ্রেজেন্ট। আর একটু আগে তোমাকে যেটা বলেছি, দেখবে ওইখানে লেখা আছে সরহর মহিষী মন্দিরা, মানে সরহর মহিষী মন্দিরা। এটা তিনি তার স্ত্রীকে স্মরণ করে ওটা বলছেন, যাকে তার নিজেরই তরবারি থেকে জীবন ছিল,
সেই কথা পড়ে তিনি গোটা জিনিসকে তার ইষ্টমন্ত্র দেয়া। আর মায়ের সম্বন্ধে এখানে এইটুকু বলি, মা সত্যিকুনি মায়ের। আপনারা যারা এসেছেন, আমি শুধু অনুরোধ করব, যাওয়ার আগে মাকে 3 বার করে দেখবেন। হাড়িকাঠ থেকে মাকে দেখবেন, তারপরে এই নিবন্ধ পেরিয়ে চলে আসুন, মাকে দেখুন। আর আরেকটা দেখা দেখতে পারবেন, সেটা গর্ব দিয়ে যাবে। একটু যদি মাকে অন্তর থেকে দেখে দেখা যায়, কারণ উই আর নট পিউরিফাইড। একদমই যখন বলা হয় যে আমাদের একটা শুদ্ধিকরণ দরকার, দেহে এবং মনটা তো সব থেকে বড় জিনিস। দ্য মোমেন্ট ইউ কাম ইন টু কন্ট্যাক্ট উইথ দ্য মাইন্ড, ইমিডিয়েটলি আমরা তখন ডবল দেখতে শুরু। মায়ের দুপাশে দুটি শ্বেত শিব রাখা আছে। এখন ওইখানে এই যে আছে, এগুলো হচ্ছে একটা তন্ত্র মতো। প্রথম কথা, তন্ত্রের আলোচনা এইরকমভাবে করা উচিত। আমি শুধু বলবো, মায়ের ওখানে ঘট নেই, মায়ের কোনো ঘটে বিসর্জন হয় না, মা তন্ত্র মতো প্রতিষ্ঠিত। আর তন্ত্রের অনেক নিয়ম আছে, সেগুলোর কিন্তু এই নিয়ম বলতে গেলে তোমাকে একটু আগে আমি যেটা বলেছিলাম, বেদ বলার পরই আমরা কি বলি, বেদের পরেই যে আমরা শুনি, সেটা হচ্ছে দেবতাদের কাছে প্রার্থনা জানানো। তারপরেই আসছে ব্রাহ্মণ হচ্ছে রিচুয়াল, কি নিয়ম, কি মন্ত্র দিয়ে তাকে ডাকলে পরে ফল পাওয়া। হচ্ছে অরণ্যক, তিনি শুধু নলেজ অ্যান্ড কন্টেম্পলেশন, জ্ঞান এবং ধ্যান, তার আর কিছু করতেন না। এবার ওইখানে যখন তুমি এলে, ওই ব্রাহ্মণে যখন তুমি এলে, তখন তুমি পদ্ধতির মধ্যে, আর পদ্ধতি যদি ঠিক না হয়, সেখানে যদি কোথাও কোনো ভুল হয়, কতগুলো ক্ষমা তিনি সবসময় করেন। কারণ আসলে তো তারই সন্তান, কিন্তু যদি বারবার করে মন্ত্র ভুল উচ্চারণ, ইট হ্যাজ টু হ্যাভ এ নেগেটিভ এফেক্ট, সাংঘাতিক নেগেটিভ এফেক্ট। সেই জন্য বলা, সব কিছু করার পরে, যেমন এই সজলের বাবা বিধুভূষণ ভট্টাচার্য মহাশয় দীর্ঘদিন আমাদের করেছেন। এই বংশটার সঙ্গে, মানে আমাদের সঙ্গে এরা একভাবে জড়িয়ে গিয়েছে। আর সেই ভট্টাচার্য মশাই যেমন করতেন, মানে আমার বাবা যেমন করতেন, মানে সবাই বাবাকেই দায়িত্ব দিয়েছিল। স্বর্গীয় কুমার সিংহ রায় তিনি যেমন বলতেন, ভট্টাচার্য মশাই ঠিক সেটা করতেন। খবরের এই অংশটির নিবেদনে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। এখানে আছে আধুনিক ব্যাংকিং পরিষেবার সমস্ত রকমের সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। আর আমার এখন দেখলে আনন্দ লাগে, এখন সজল ঠিক এই কাজগুলো সকলে কিন্তু নয়। আমি এসে দেখতে, এই মন্দির পরিচালনা করেন, এই মন্দির পরিচালনা করা হয় আমরা যারা সেবায়িত। এই সেবায়িতটা ভাগ হয়ে গিয়েছে, প্রথমত 2 ভাগে ভাগ হয়েছে। একটা ভাগে তাদের বংশে কোনো কন্যা বিয়ে হয়েছিল, সেটিও অতি উচ্চ বংশ। কারণ রাজ পরিবারের বিয়ে তো আর কোনো উল্টোপাল্টা জায়গায় হবে না, তারা ঘোষ, তারাও এর শরীর। আর 50-50 ভাগ হয়ে গিয়েছে। এবার আরেকটা ছিল রায় পরিবারের। এবার রায় পরিবারের 2টি ভাগ, সেখানে তারা রায়ই থাকে। ঘোষেদের মধ্যে অনেক ভাগ তারা থাকে, আমি তাদের মধ্যে যাচ্ছি, আমি ডাইরেক্ট রায় পরিবারের মধ্যে চলে আসি। এবার আমাদের এখানে আমার বড়দাদু ছিলেন আর আমার দাদু, এরা 2 ভাই। তাই ওই 1 মাসের করে পালাগুলো ভালো। তুমি যখন জিজ্ঞেস করলে বলে দিই, সব থেকে ভালো ভাব যেটা হয়, এই মা নিস্তারিণীর পালা শুরু হয় বৈশাখ মাস, সব বাংলার। বৈশাখ মাসের 1 মাস পালা আমার। আর যেহেতু আমার বড়দাদু ছিলেন, তিনি বড় ছিলেন, তাই প্রথম 15 দিন তার পালা। আর আমার দাদু ছিলেন ছোট, 2 ভাই ছিলেন, তারপরে পালা।
আজই 15 পালা, দ্বিতীয় পালাটা যায় ঘষে দেখে। এবার ওদের যখন কথা হয়েছিল তখন তারা বলেছিলেন তাহলে সর্বমঙ্গলার পালাটা কী হবে? তখন বলা হয়েছিল সর্বমঙ্গলার পালাটা আপনারা বৈশাখ মাসে নিয়ে, ওইটা আমরা জ্যৈষ্ঠ মাস থেকে, মানে তখন এত চিন্তা ছিল যেগুলো ক্রমশ তার কাছে যেন থাকে। আসলে মূলত সকলেই তো এক। ওই যে বাবা একটু আগে বলা হলো, ইভেন ফিজিক্যালি উই আর ইনসেপারেবল ইন্টারভিউ। যেটা আপনি বলছিলেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পঞ্চমীতেই তো এখানে নিস্তারী মাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেই উপলক্ষে বিশেষ কোনো উৎসব হয়? হ্যাঁ, আমাদের এখানে মায়ের জন্মদিন পালন করা হয়। জন্মদিন পালন করা হয় প্রত্যেকে, সেটাও আমাদের একটি পালা অনুসারে ঘুরে ফিরে আসে। কতগুলো জিনিস আছে এখানে, যেমন মনে করো ওই মানে কালী পূজা, মা নিস্তারিণীর জন্মদিন, এরকম যে পালা যেগুলো আছে সেই পালাগুলো হয় কি মানে কালী পুজো যখন হয় তখন যার পালায় যাওয়া জেনারেলি কালী পুজোটা আমাদের অর্থাৎ রায় পরিবার, কখনো আমার বড়দাদুর কাছে যেতে পারে, কখনো আমার দাদুর কাছে, আর কচ্ছিত কখনো ঘোষেদের ক্ষেত্রে ওটা সেটা কচ্ছিত কখনো, কিন্তু এইভাবে হয়। আর মায়ের এখানে আসল পুজোটা হয় এই কালী পুজো। কীভাবে পালিত হয়? দেখো, মায়ের এখানে আমরা বলিদান, আমাদের এখানে ছাড় বলিদান। এখন এইটা আমার পূর্বপুরুষরা করে এসেছে, রাজা হরিশ্চন্দ্র বলেছিলেন, তার কথা অনুসারে করে এসেছেন এবং সেগুলোই চলে, অর্থাৎ তন্ত্র মতে ওইটা চলে। আর আবার বলছিল তন্ত্রের ব্যাখ্যা কিন্তু যেখানে সেখানে বসে অন্তত আমি করবো না। আর সত্য কথা বলতে কি, ওটা তো আমি জানিও না, হ্যাঁ, ওইটুকু বলাটাই ওটা কিন্তু ঠিক। আর মায়ের পুজো এখানে যখন হয় জ্যৈষ্ঠ মাসে যদি হয়, তখন তোমরা যদি আসো, যদি আমাদের পালাতে আমার দাদুর পালাতে যদি হয়, তাহলে সজল থাকে, ওরা থেকে সকলে মিলে অত্যন্ত সুন্দর করে করে। আমি কখনো কখনো আসি, আর তা না হলে পরে আমার আরেকটি ভাই আসে, ওই তার নাম হচ্ছে পরম কল্যাণ রায়, সে আসে। আমার ছোটো বোন শ্রদ্ধা রানী ঘোষ ওখানে আছে, যাবে, তারা এরা আসে। আর ও এখানে একটা জিনিস, সেটা বারবার করে সকলেই করে বলা, যে যেটা শ্রী গীতায় তিনি বলেছেন, শ্রদ্ধা স্বভাব, আমাদের স্বভাব থেকে শ্রদ্ধাটা উৎসারিত হয়। আমরা যেন শ্রদ্ধার সঙ্গে নত হতে পারি, কালী এটা সজলকে বলা আছে, যা কিছুই করার পরে কিন্তু একটা পূর্ণ সাষ্টাঙ্গ করি। আমরা যখন প্রণাম করি, প্রণামের প্রকৃত অর্থটা আমরা জানি, প্রকৃষ্টভাবে প্রণত হবে, অর্থাৎ অহংকারটাকে বিসর্জন। রানী রাসমণিও তো এখানে পদার্পণ ঘটিয়েছে, হ্যাঁ, সেই ইতিহাসটা একটু দেখো। এই ইতিহাস সম্বন্ধে যতটুকু আমি আমার বাবা স্বর্গীয় প্রণয়চন্দ্র রায় মহাশয়ের কাছ থেকে শুনেছিলাম, যে উনি তখন চেষ্টা করছিলেন যে গঙ্গার পশ্চিম পাড়ে, কারণ তোমরা যেন বলা হয় গঙ্গার পশ্চিম পাড় বারাণসী সমতল, তাই উনি জমি খুঁজছিলেন, কোথাও জমি পাচ্ছিলেন না। তখনকার দিনের মানুষ কেউ বলছেন আমরা কৈবর্তকে জমি করি। এখন তখনকার দিনের মানুষ ভাবত যে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় ও বৈশ্য ও শূদ্র, এগুলো ভাবা ছিল, কিন্তু কেউ জানতো না তার আসল অর্থটা কি। উনি এসে বলছেন চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগ, গুণ এবং কর্মের বিভাগ অনুসারে আমি ভাগ করেছি। তার মধ্যে সুন্দর ছোট গল্প আছে, সেটা বলে দিই, মানুষ জানলে ভালো হবে। একজন খুব সংক্ষেপ, একজন অত্যন্ত উচ্চস্তরের ঋষি, তার 4টি সন্তান ছিল। তার 4 সন্তান, তিনি অত বড় ব্রাহ্মণ, কারণ তিনি সত্যিকারই ব্রাহ্মণ, যেটা আগে বলেছি, তিনি ব্রাহ্মণ, যেটাকে জানেন ব্রহ্মবিদও জানা। এবার তিনি এসে বললেন, তার বড় ছেলেকে বললেন, আমার 4 ছেলের মধ্যে ছোট ছেলেটি হবে ব্রাহ্মণ, বড় ছেলেটি হবে শূদ্র, মেজ ছেলেটি হবে ক্ষত্রিয়,
আর সেই যে ছেলেটি হবে বৈশ্য। এই তিনজনের কাজ হবে ছোট ছেলেটাকে সাহায্য করা, কারণ সেই কারণ ছোট ছেলের মধ্যেই তিনি ওই প্রকাশটা দেখতে পেয়েছেন। এবার ঘটনাটা ঘটল পরে, পাওয়াতে চলে গেল। এবার তিনি বলেছিলেন গুণ এবং কর্ম অনুসারে। বড় ছেলের গুণটা ভালো ছিল না, নিজের একরকম ছিল সেজে। এবার দেখা গেল ছোটর যে ছেলে হল সে কিন্তু ভালো হলো না, কিন্তু সে বলল আমার বাবা ছিল বামুন, আমি বামুন। কিন্তু বড়র যে ছেলে হল তার বাবা সূর্য সেই কিন্তু আসলে ভালো। তার মানে তিনি দেখাতে চাইলেন গুণ এবং কর্ম ওইভাবে ওটা। কিন্তু আমরা প্রচলিত ওই ধারণার মধ্যে গেলাম এবং সেই ধারণাই যাচ্ছে। আমি সেগুলো যা ধারণা আছে, আমি একজন সাধারণ খুবই সামান্য জানা, আমি শুধু যেটা দেখেছিলাম আর বললাম এটা দিয়ে কাউকে তুমি অসম্মান করা না, কারণ প্রত্যেকেই যিনি বলছেন ওটাকে ভুল হেসে বলা হচ্ছে সেই ভগবান নবমর্ষীর ভাষায়, আরে তিনিও তো তার মধ্যেই আছেন। মানে মনে করো আমি কোনো কথা বলছি, আমি বলতে যাচ্ছি, তখন সেখানে কেউ এসে দাঁড়িয়ে বললেন না না আপনি ঠিক বলছেন, তখন হেসে বলা হয় হ্যাঁ আপনি তো। মানে ওটা যেটা বলছেন ওটা ওর মধ্যে ইনক্লুড। আর ইনক্লুডটা কীভাবে হয়? ইনক্লুডটা হয় এইভাবে, পূর্ণ থেকে পূর্ণ অংশ থাকে না। এবার নানান যারা এসেছেন তারা নানান কথা বলেন, মানে অ্যাজ পার দ্য লেভেল অফ কনসাসনেস, তার চৈতন্যের তিনি যেখানে আছেন তিনি সেইখান থেকে দেখছেন, তিনি সবটা দেখতে পাচ্ছেন। আর যিনি এই স্তরগুলো অতিক্রম করছেন তিনি কিন্তু দূর থেকে বলছেন ও। এবার একটু অন্য প্রসঙ্গে আসে, আমরা জানি এখন করোনা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে কিভাবে এই কালী পুজো উদযাপন করার পরিকল্পনা চলছে, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই? হচ্ছে এই যে করোনা, এই যে ওয়েভটা, এটা কিন্তু একটা খুব পাওয়ারফুল। এই সম্বন্ধে প্রত্যেকটি ডাক্তারবাবু, কারণ ডাক্তারবাবু তারই অংশ, ডাক্তারবাবুরা যে কথাগুলো বলছে, অর্থাৎ মাস্ক করুন, যেমন আমি মাস্ক হাতে নিয়ে আছি কথা বলছি বলে তুলে মাস্ক করুন, স্যানিটাইজেশন করুন, আর সকলের সঙ্গে একটা সম্মানজনক দূরত্ব, এইটা করা ভালো। আমাদের এখানে করার জন্য এখানে সুন্দর ব্যবস্থা করা হয়েছে, বলা হয়েছে সকলকে একটা সম্মানজনক দূরত্ব রেখে এসে সকলেই সময় করে মাঠে ডাকবেন। কারণ প্রত্যেকটি মানুষ আসছে, তিনি বলছেন আমি মাকে ডাকবো। এই একটুখানি আগে যখন গিয়েছিলাম আমার পাশ থেকে আরেক ডাকে মা সকলের, মা আমার একা না, মা সকল, তাকে ডাকবো। কারণ কাউকে কখনো বঞ্চিত করতে নেই, কারণ তার মধ্যে তো তিনি সেই জন্য প্রত্যেকে আসবেন, যথাযথ সাবধানতা অবলম্বন করে আসবেন, এসে পুজো দেবেন, এখানে তার ব্যবস্থা থাকবে। আমার ভাই আছে, সজলরা রয়েছে, ওর সাথে আর যারা আছে এই কুটিরা সকলে থেকে এরা কিন্তু খুব ডেডিকেটেড। তোমরা একটু লক্ষ্য করলে দেখবে এদের এই ডেডিকেশনটা আমার খুব ভালো লাগে। ঠিক সেই জিনিসটাকে ওরা মেনটেন করে এলো, এসে সব কিছু সিদ্ধাচার করো এবং একটা ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করো। সেখানে যদি বলি ইনসেপারেটলি এন্টার হবো তাহলে একটু ওভারল্যাপ করে, এটা হচ্ছে অন্য জায়গার জন্য, ঠিক এইখানকার জন্য আপাতত আমরা এই সকলে ভালো থাকবেন, তোমাদের সকল মঙ্গল হোক, তোমার সকল মঙ্গল হোক, সকলে আসার মঙ্গল হোক। আরেকটা কথা লাস্টে যেটা বলতে হয়, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ এতক্ষণ আমরা কথা বলে নিলাম মানব কল্যাণ বাবুর সঙ্গে। তিনি জানালেন তাদের ঐতিহ্যবাহী এই পরিবারের কথা, মা নিস্তারিণীর নানা ইতিহাসের কথা এবং নানান ঘটনার কথা। তার মুখে শুনে নিলাম আমরা গীতা থেকে কিছু শ্লোক।
সব মিলিয়ে মানব কল্যাণ বাবুকে অনেক অনেক ধন্যবাদ এবং সোজা সপ্তাহে কালিকাইনের আরও অনেক পর্ব দেখতে চোখ রাখুন খবর সোজা সপ্তাহের পর্দায়। আজকের পর্ব এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। নমস্কার।